নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে কিন্তু নতুন ধরনের কোশ্চেন অ্যান্সারের খেলা হবে। শুনতে থাকো, কোশ্চেন তার অ্যান্সারটা আমি দিয়ে দেবো। তুমি এই যে মানুষ যে প্রবলেমে পড়ে, মানুষ যে বিপদে পড়ে, নানান রকম প্রবলেম, মানুষের প্রবলেম সমস্যার শেষ নেই। এর টোটকা কি? বিভিন্ন রকমের আছে টোটকা, হ্যাঁ, প্রবলেম অনুযায়ী টোটকা হয়। যেমন একটা ছোট্ট কথা বলি, ধরো আমরা মানসিক দিক থেকে অনেক সময় ভেঙে পড়ি। মানসিক দিক থেকে কি করব আমি দিশেহারা হয়ে পড়ছি। বেশি না, লাল কাঠ এবং লাল কারের সাথে কালো সুতো আর একটু হলুদ মিশিয়ে নেবে, মিশিয়ে তোমার কোমরে পড়বে, তাহলে 7 দিনের মধ্যে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে। ধরো একটা মানুষ ভয়ঙ্কর, তার টাকার দরকার, সে বুঝতে পারছে না, দিশেহারা হয়ে গেছে। এইবার তুমি তুমি জ্যোতিষী হিসেবে তুমি কিছু জানো না, তুমি একটা বলো, এরকম বহু মানুষ আছে উপকার পাবে, শেষ ইমিডিয়েট কি করলে সে একটা টাকার সংস্থান পাবে? ও মাই গড, দারুণ কোশ্চেন। খুব টাকার দরকার হচ্ছে, যেহেতু তোমার কোনো দিকে সোর্স অফ ইনকামটা কমে যাচ্ছে, নেই। একটা ম্যাজিক দেখো, এই যে আঙুলটি বৃহস্পতির আঙুল, দাদা বৃহস্পতির আঙুল, রাইট। এই আঙুলে তুমি শুধু লিখবে 111, এই সংখ্যাটা লিখবে। এটা লিখবে অর্থ বসায় নম, অর্থ বসায় নম। 7 দিন 7 বার লিখবে, যে কোনো সময়। দেখো, 8ম দিনে ইনকাম সোর্সটা তুমি পেয়ে যাবে। ধরো কোনো মানুষ রাস্তায় চলতে চলতে একটা হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হলো, দুর্ঘটনাটায় সে ধরো ধরো কাউকে সে গাড়ি চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, একদম অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট। এবার তাকে সেখান থেকে বেরোতে হবে, নইলে প্রচুর মারবে, তাকে লোকে মারবে। তখনই কি করতে পারো তোমার জ্যোতিষী হিসেবে, তার তার প্রতিকার বলো। ও মাই গড, দেখো এগুলি কিন্তু গুপ্ত ক্রিয়া, দাদা বলেছে অ্যান্সার আমায় দিতে হবে। কি করবে? শনিবার দিন, শনিবার দিন শনি মন্দিরে গিয়ে একটা পেরেক, গজাল পেরেক 4টে কোণায় পুঁতবে এবং কি করবে? কালো সুতো দিয়ে সেটাকে তুমি 4টে কোণায় আটকে দেবে, একদম রাউন্ড করে 4টে কোণায় পুঁতে আটকে দেবে, এবং তার মধ্যে কালো তিল, কালো সর্ষে, কালো জিরে আর সর্ষের তেল দিয়ে একটা সলতে বানাবে, নিজের মতো করে বানিয়ে সেই কালো তিলের মধ্যে ওই প্রদীপটা জ্বালাবে। জ্বালানোর পরে 8 ঘন্টা পরে যে তেলটা হবে, সেই তেলটা তোমার কপালে লাগিয়ে 7 দিন থাকো, দেখবে ওখান থেকে আস্তে 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 তুমি বেরিয়ে আসছো। গুপ্ত টোটকা, কঠিন নয়, করো, সাফল্য পাবে। আচ্ছা, তুমি তো জ্যোতিষী, তুমি তোমার জীবনে এমন কোনো বিপদ এসছে কি, যে বিপদটা তোমার জ্যোতিষবিদ্যাকে কাজে লাগিয়ে তুমি সেই বিপদ থেকে বেরিয়েছো? একদম, একদম দাদা, একদম আসল আসল জায়গায় হিট করছে। নিশ্চয়ই আমার জীবনে একটা বড় বিপদ এসেছিল, বড় বিপদ। যে বিপদটা হলো, আমার বাবা তন্ত্র শেখাতে গিয়ে হঠাৎ করে মানে একটা স্ট্রোকের মতো হয়ে যায়। তন্ত্র শেখাতে গিয়ে, মানে তন্ত্র বিদ্যাটা কিন্তু আমার বাবা, মানে গুপ্ত তো, এটা কিন্তু বাবার কাছ থেকে খানিকটা পাওয়া। আমার বাবা শেখাতে গিয়ে এমন একটা বিদ্যা, হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়। এবং সেই মুহূর্তে বাবা কানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি কনস্ট্যান্ট বলে যাচ্ছি, কনস্ট্যান্ট বলে যাচ্ছি। হঠাৎ করে বাবা কিন্তু সেন্সলেস হয়ে যায়নি, বাবা কিন্তু অজ্ঞান হয়ে যায়নি, বাবা কিন্তু মরে যায়নি, এখনো ভালো আছে, এবং তারপর থেকে আর স্ট্রোক হয়নি। লক্ষ লক্ষ কোটি কোটি সংসার আছে, যে সংসারের নেশা সেই সংসারটাকে খেয়ে নিচ্ছে। মানে মদ থেকে, গাঁজা থেকে, ইত্যাদি থেকে অনেক অনেক নেশা আছে, যে নেশাগুলো লক্ষ লক্ষ সংসারকে শেষ করে দিচ্ছে। সংসারটা যদি এই নেশাটা না ঢুকতো, তাহলে কিন্তু সেই সংসারটা দুর্দান্ত সোনার সংসার হতো। একদম একদম। তোমার কাছে কি এমন কোনো টোটকা আছে যেটা বাড়ির মহিলারা ব্যবহার করবে, যেটা সেই মানে পুরুষ, নেশাগ্রস্ত সেই পুরুষ যে জানতে পারবে না, সেরকম কোনো টোটকা কি তোমার জানা আছে? তাহলে অনেক সংসার বেঁচে যায়, সেটা একদম বলো দাদা, না। তুমি যখন বলেছো এটা বলবো।
নেশা থেকে মুক্তির উপায়, এটা অনেক রকম আছে, কিন্তু শর্ট টাইমের মধ্যে যে সমস্ত মহিলারা আছো যারা অনুষ্ঠানটি দেখছো এবং শুনছো এবং তোমাদের ঘরের নেশার মধ্যে পড়ে গেছে তোমার সন্তান বা তোমার স্বামী, তাহলে সেখান থেকে বেরোনোর একটা উপায় শুনবে। তুলসী পাতা নেবে এবং ওই তুলসী পাতায় কি করবে বলতো, সাদা চন্দন দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবে, স্বস্তিক চিহ্ন আঁকবে এবং স্বস্তিক চিহ্ন এঁকে বলবে কি বলতো, ওং দেবদত্তা বস কুরু কুরু সাহা। এই মন্ত্রটা পাঠ করতে করতে তোমার স্বামীকে ওটা খাইয়ে দেবে। আবারও বলি, একটা তুলসী পাতায় স্বস্তিক চিহ্ন আঁকবে, কি দিয়ে, সাদা চন্দন দিয়ে। এটা খাইয়ে দেবে। খাইয়ে দেওয়ার বেশি না, যদি এটা টানা অন্তত একদিন বাদে বাদেও 7 বার করতে পারো, মানে 7টা দিন, একদিন বাদে বাদে 14 দিনের মাথায় গিয়ে তুমি দেখবে যে তোমার স্বামী নেশা থেকে অনেকটা দূরে সরে এসছে। আচ্ছা, আমাদের আমাদের যে এই সংসারটা, দেখো ম্যাক্সিমাম এই যে ছেলে মেয়ে প্রেম করে, তারপরে তাদের বিয়ে হয়, হ্যাঁ, বিয়ের পরে অশান্তি হয়, বা বিয়ের হওয়ার ক্ষেত্রে অশান্তি হয়, বা প্রেম হওয়ার পরে অশান্তি হয়। এই যে প্রেম বা বিয়ের পরে সমস্যা, প্রেমের সময় সমস্যা, জ্যোতিষ কি সঠিক দিশা দেখাতে পারে? একদম একদম। একটা মেয়ে কাকে বিয়ে করছে, তার সাথে ম্যাচিং হচ্ছে কিনা, তার কুষ্টি মিলছে কিনা, কোনো কারণে কুষ্টিটা নেই, তার মনের মিল হচ্ছে কিনা, তার সাথে দেখা গেল সে পছন্দ করে যেতে কলকাতা কিন্তু সে যাবে বিহার, এবার সেটা তার মানসিক দিক থেকে বন্ডিংটা কতটা, এবং সেই বন্ডিং যখন থাকে না তখনই তো আমাদের কাজ সেই বন্ডিংটা করানো। এবং ছোট্ট একটা টোটকা বলি, যদি কোনো ছেলে মেয়ের মধ্যে অশান্তি হচ্ছে কিন্তু ভালোবাসা রয়েছে এবং আমাকে সেটা বিয়ে করাতে হবে, মানে বিয়ে করবে, তার বাবা মাও চাইছে, তারাও চাইছে, কিন্তু তাদের মধ্যে কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে, একদম খিটামিটি অশান্তি লেগে থাকে, সেই ক্ষেত্রে দারুণ একটা টোটকা। কি করবে, মেয়েটার চুল ছেলেটার চুল, দুটো চুল নেবে, নিয়ে বেঁধে দেবে, বেঁধে দিয়ে লিখবে ওং হং ফট সাহা, ওং হং ফট সাহা, একটা সাদা কাগজে লিখবে, লিখে তার মধ্যে ওই চুলটি মুড়িয়ে যে কোনো একজন তার কাছে রাখবে, স্বামী হলে তার স্ত্রী রাখবে, কাছে রাখবে, এবং স্ত্রী হলে স্বামীর কাছে রাখবে। মানে যে ধরো খুব ডিস্টার্ব পারসন, যে ধরো স্বামী প্রচন্ড সমস্যা করছে, মানে সমস্যা রাগারাগি ঝামেলা করছে, তাহলে স্ত্রী করবে এটা। আর স্ত্রী ভীষণভাবে সমস্যা করছে, তাহলে স্বামী করবে। এই টোটকাটা করো, দারুণ রেজাল্ট পাবে। দুটো চুল বেঁধে নেবে এবং সাদা কাগজে লিখবে মন্ত্রটা, লিখে তোমার কাছে এটা রেখে দাও, দারুণ ফল পাবে। লাস্ট একটা লাস্ট একটা টোটকা আছে কিনা আমার জানা নেই। বহু মানুষ বলে যে আমি ওকে টাকা দিয়েছি ফেরত পাচ্ছি না, আমি ধার দিয়েছি ধার ফেরত দিচ্ছে না। বহু মানুষ টাকা ধার দিয়ে ধার ফেরত পাচ্ছে না। এই ধার ফেরত পাওয়ার, যারা টাকা ধার দিয়েছে, যারা ধার নিয়েছে, এই যারা ধার নিয়েছে তারা ফেরত দেবে, আর যে ধার দিয়েছে সে তার টাকাটা ফেরত পাবে, এর কোনো টোটকা আছে? এই টোটকাটা আছে, কিন্তু এটা বললে যারা ধার নিয়েছে তারা তো রেগে যাবে আমার উপরে যারা ধার নিয়ে নিয়েছে, যাই হোক বলতে তো হবে। তো একটা কাজ করো, একটা কাজ করো, এটা কোনো কোনো ক্ষেত্রে যদি না হয় একটু আবার করবে, এটা একাধিকবার করতে হয়। অশ্বত্থ গাছের মূল নেবে, অশ্বত্থ গাছের মূল নেবে এবং বিদ্যাধারকের মূল নেবে আর বামনহাটের মূল নেবে, এই 3টে মূল পুরো জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে দিয়ে শামুক পাওয়া যায় না, ঝিনুক বা শামুক, ওই শামুকের একটু জল নেবে, ওই জল একসাথে মিশিয়ে এবং তার সাথে সাদা চন্দন আর কালো তিল পেস্ট করে তোমার কপালে ফোঁটা দিয়ে যে ব্যক্তি ধার নিয়েছে তার সামনে যাও, দাদা বশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, বলবে দাদা তোমার টাকাটা আমি আজকেই দিচ্ছি, নাহলে বলবে যে তুমি সামনের মাসে নিয়ে যাও বা তুমি কালকে এসে নিয়ে যাও, যেভাবেই হোক সে টাকা জোগাড় করে, তোমার টাকা জোগাড় করার জন্য সে পাগলের মতো হন্যে ঘুরে জোগাড় করে তোমার কাছে দেবে। এই টোটকাটি করো, রেজাল্ট পেতেই হবে। একবার করো, না না পেলে তুমি আর একবার করো, সঠিকভাবে হলে রেজাল্ট তুমি পাবে। অনেক ধন্যবাদ। আমার প্রচুর প্রশ্ন ছিল, প্রশ্নের সবকটা উত্তর পেয়েছি, আশা করি আপনার উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আমি বলবো জয়দেবকে যে তুমি আজকের এই অনুষ্ঠানটা
সুন্দরভাবে শেষ করো। আমার প্রশ্নের আর কোনো প্রশ্ন নেই, যদি তোমার নিজের থেকে কিছু বলার থাকে তাহলে নিশ্চয়ই বলো। একদম একদম একদম। দর্শক বন্ধু, শেষ তো করবই, শেষ করব। তার আগে আমি আমার কাছে 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন। এটা জ্যোতিষ রিলেটেড কোশ্চেন হতে পারে বা এমনি হতে পারে। আপত্তি আছে কি? না নিশ্চয়ই, আপত্তি শুনতে নেই, আগ্রহী ভীষণভাবে। আপত্তি নেই। দাদা, তুমি তো মানে ভিলেনের পাঠ করো, রাইট। একদম একটা উম, মানে হাট্টা কাট্টা পার্সন। তুমি যাচ্ছ দাগ রোল, বটি নিয়ে, চাকু নিয়ে, আহ, বন্দুক নিয়ে, তুমি মারার আগে নায়ক আসছে, মারছে, তোমাকে মেরে ফেলছে। কিন্তু দাদা, তোমার কি ইচ্ছা হয় না যে আমিও তাদেরকে মারবো, আমিও তাদের সাথে লড়াই করব, তারা শেষ হবে কিন্তু আমি বেঁচে থাকবো? দেখো, এটা যদি বলতে হয়, এটা তো সম্পূর্ণ আমাদের স্ক্রিপ্ট রাইটাররা লেখেন, মানে যিনি লেখক তার লেখনী অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তিনি যেটা লিখেছেন আমি আমি তো সেটা আঁকি, মানে আমি তো শিল্পী। শিল্পী মানে যে যিনি আঁকেন, সেটা অভিনয় দিয়ে আঁকেন বা তুলি দিয়ে আঁকেন। তো আমি আমার অভিনয় দিয়ে ওই চরিত্রটাকে আঁকি। তো যেটা লিখেছেন, আমার নিজের এখানে কোনো ইচ্ছের কোনো বক্তব্যই নেই। সেইখানে উনি যেটা চরিত্রটা উনি লিখেছেন, কল্পনায় লিখেছেন, সেই চরিত্রটা কেমন সেইটা আমি নিজের মধ্যে নিয়ে সেই চরিত্রটা আমি করে দেখাই। সেই চরিত্রটা সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে ওই সমাজে ঘুরে বেড়ানো চরিত্রটা যিনি উনি লিখেছেন সেটাকে সুন্দরভাবে এঁকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। বাহ বাহ, অনেকের কোশ্চেন ছিল, তাই আমি অ্যান্সারটা দাদার মুখ থেকেই শোনালাম যে দাদার ওরকম কোনো ইচ্ছা নেই, তুমি অভিনয় দেবে, আমি চুটিয়ে সেই অভিনয় করব এবং সেখান থেকে সাকসেস, সাফল্য নিয়ে বেরিয়ে আসবো, এটাই দাদার। আচ্ছা দাদা, সেকেন্ড কোশ্চেন এটা হলো যে নায়করা নায়িকার সাথে গান করছে, ডান্স করছে, মানে অভিনয় করছে, ঘুরতে যাচ্ছে, এরা প্রেম ভালোবাসার মধ্যে থাকে। তোমার কি মানে কখনো এই ইচ্ছে হয় যে আমিও এরকম করব, প্রেম ভালোবাসা, ঘুরবো নায়িকাদের সাথে বা কিছু? বিশ্বাস করো, আমি যেদিন থেকে প্রথম ক্যামেরা দেখেছি সেদিন থেকে আমার একটাই ইচ্ছা, কোনো হিরোইনকে নিয়ে আমি নদীর ধারে যাব, আমি গাছের ডাল ধরবো, আমি প্লেনে ঘুরে বেড়াবো, আমি নায়িকাকে জড়িয়ে ধরবো। আমার ভয়ঙ্কর ইচ্ছা, হিরোগুলোকে দেখি আর আমার পার্সোনালি ভীষণ ভীষণ কষ্ট হয়। আরে আমি যদি এটা করতে পারতাম, আমি যদি এটা বলতে পারতাম, যে কখনো তো বলতে পারি না, এই যে বলতে পারতাম নায়কের মতো, মা আমি তো বাড়িতে ফিরি না মা, আমি তো ফিরি মন্দিরে, আর তুমি তো আমার মা নও মা, তুমি যে আমার দেবী। আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমবো মা, আমার মাথায় হাত বুলিয়ে আমার একটু ঘুম পাড়িয়ে দাও না মা। আমার বড় ইচ্ছা হয় গো এটা বলতে, কিন্তু কোনোদিন আমাকে এই চরিত্র দেবেও না, আমাকে এটা বলতেও দেবে না। এই দুঃখ বুকে নিয়েই আমি আক্ষেপ, আক্ষেপ। এই আক্ষেপ নিয়েই আমি মরে যাব। যাই হোক, দাদার অনেক আক্ষেপ, কিন্তু মানে আসলেও কিন্তু এই আক্ষেপটা মিটবে কিনা আমি জানি না। তো নেক্সট একটা কোশ্চেন আমি বলবো দাদা। নেক্সট কোশ্চেনটা একটু আলাদা। সেটা হলো তোমার তো উম, মেয়ে আছে বলছেন, মেয়ে আছে, বউ আছে। দাদা, তোমার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড তো শোনো শোনো, বিশ্বাস করো, আজকে এখানে আমি শিল্পীর সঙ্গে এসেছি, শিল্পী আমার গার্লফ্রেন্ড, জিজ্ঞাসা করো। আজকে আমি সারা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াই, বিশ্বাস করো আমার শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে গার্লফ্রেন্ড। আমার সবাই গার্লফ্রেন্ড, আমার খুব ভাল লাগে। যে কোনো মহিলার সেই গার্লফ্রেন্ড দেখো, আমার যিনি আমার মায়ের বয়সী তিনি আমার মায়ের মতো করে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে কি, একজন মহিলা মহিলা বন্ধু। তো আমি সমস্ত মহিলা জাত, তাদের সবাইকেই দর্শক আমার বন্ধু, আমার বান্ধবী মানে মনে করি। তোমরা শুনছো দাদা বলছে, এখন তোমরা ভেবে নাও দাদা কি বলতে চাইছে, এটাকে কি অ্যান্সারটা তোমরা ভাববে। আমার তো অ্যান্সার পেলাম না। যাই হোক, এখন বান্ধবী নেই বা আছে সেটা মানে সেইভাবেই থাক। এবার যেটা বলবো দাদা তোমাকে কোশ্চেনটা, দাদা তুমি উম, বহু চরিত্রে কিন্তু অভিনয় করেছো, ভিলেনের অভিনয় করেছো। দাদা, তোমাকে যদি কোনো একটা অবতারের কোনো একটা অভিনয় দেওয়া হয়, যে ধরো কোনো ঠাকুরের অভিনয় বা কোনো মানে একটা আহ, ভালো মানে সৎ মানুষের অভিনয়, এই যে যেমন ধরো লোকনাথ বাবা, রামকৃষ্ণ বা এরকম কোনো দেবতার মতো যদি কোনো অভিনয় দেওয়া হয়, সেরকম তুমি কি করবে? মানে কি চাইছো কি এরকম? আমার চাওয়ার কিছু নেই, আমার কাছে যে চরিত্রটাই আসবে
সেই চরিত্রটাই আমার কাছে চ্যালেঞ্জ, এবং সেটা বাবা লোকনাথ হতে পারে, ঠাকুর রামকৃষ্ণ হতে পারে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হতে পারে, যে চরিত্রই আমার কাছে আসবে সেই চরিত্র আই লাভ টু ডু, আমি সেই চরিত্রটাই করব। আমার বক্তব্য সেই চরিত্রর সঠিক চিত্রায়ন আমি করতে সেখানে তো পারছি। তুমি বাজে কথা পারবে না বলতে, সেখানে তুমি না, আমি আমি রাব আমি- রাব কথা বলতে আমি পারবে না। আমি বাজে কথা বলি না তো, আমি একদমই বাজে কথা বলি না। আমি ধরো একটা রাজকুমার বলে একটা ছবি করেছি, তাতে প্রসেনজিতের বাবার রোল করেছি, কোনো বাজে কথা বলিনি, বাবার রোল করেছি, একদম পালিত বাবা। আমি আই লাভ ইউ করেছি, দেবের ওখানে আমি একটা কমেডি গোয়ালার চরিত্র করেছি। আমি বহুকাল আগে, তোমরা জানো না, তোমরা তখন অনেক ছোট, ফিরিয়ে দাও বলে একটা সিনেমা করেছি, সেটায় আমি একটা হিরো রোল করেছি, তাতে পল্লবী আমার নায়িকা ছিল, সেখানে কোনো খারাপ কথা বলিনি। আমি এরকম অনেকগুলো চরিত্র করেছি যেখানে আমি কখনোই কোনো খারাপ খারাপ চরিত্র করিনি। একজন শ্রদ্ধেয় ডিরেক্টর আছেন নেহাল দত্ত, তিনি আমাকে দিয়ে খুব অপরাজেয় বলে একটা চরিত্র করেছেন, একটা বুক সেলারের, সেখানে কোনো খারাপ কথা বলিনি, কান্নাকাটি রোল করেছি, একটা বুক সেলার। আমি প্রচণ্ড রঞ্জিত মল্লিককে হেল্প করি। সুতরাং আমি ভিলেন ছাড়া অনেক চরিত্র করেছি, এসছে আমার কাছে, এবং সেই ভালো চরিত্রগুলো খুব সুন্দরভাবে আমি করেছি, সেগুলো দর্শক গ্রাহ্য হয়েছে, দর্শক বলেছে এগুলো সুমিত গাঙ্গুলি খুব ভালো চরিত্র করেছে, এবং তাকে কেন নেওয়া হয় না এই ধরনের চরিত্রে? এরকম চরিত্র আমাকে দিলেই আমি করব। একদম একদম, মানে অনেকের কিন্তু কোশ্চেন ছিল যে এরকম, তাই জন্য আমারই যে দাদা কি শুধু ভিলেনের পার্টের জন্যই তৈরি, জন্মেছে কি দাদা কি এর জন্যই? না, দাদা একজন অভিনেতা এবং সমস্ত অভিনয় করতে পারবে, যদি সেরকম পার্ট কেউ দাও, তোমরা যদি কেউ পায় বা যদি উনি পায় তাহলে উনি করবেই। দাদা কিন্তু আহ, সব ধরনের অভিনয় করার জন্য প্রস্তুত, একবার দিয়েই দেখো না কি করে। দাদা আর একটা কোশ্চেন তোমাকে বলবো, কোশ্চেনের তো ঝুড়ি, দাদা তুমি রাগ হচ্ছে না তো? না, না, না। আচ্ছা ঠিক আছে, তো Alright. যে কোশ্চেনটা করব সেটা হলো, তুমি চাও না দাদা আমার এই ভুঁড়িটাকে কমিয়ে 6 প্যাক করবো বা অ্যাপ বানাবো, 6 অ্যাপ বানাবো বা কিছু? ভাই, এইটা হচ্ছে, মানে কি বলবো, তুমি যেটা বললে, যে প্রশ্নটা করলে, মানুষের অনেক স্বপ্ন থাকে না, যে আমি আহ, প্রধানমন্ত্রী হব, কথার কথা। ওর অনেক স্বপ্ন থাকে আমি আকাশে উড়বো, আহ, আমি সুইজারল্যান্ডে গিয়ে বসবাস করব, নানা রকম স্বপ্ন থাকে। আমার স্বপ্ন হচ্ছে আমার ভুঁড়িটা কমিয়ে 6 অ্যাপ করব। এটা করার জন্য পৃথিবীতে কেউ আছে কি যে আমার সাহায্য করবে? আমার কিন্তু দম নেই যে আমি জিমে গিয়ে আমি প্রচুর দৌড়বো, প্রচুর হাঁটবো, জিমে গিয়ে প্রচুর খাটবো। আমি ওটা পারবো না। এটা ছাড়া কি সম্ভব? এটা তুমি উত্তর দাও বা যে কেউ উত্তর দিক। অন্য যে কোনোভাবে আমি সুন্দর বসে বা দাঁড়িয়ে বা কিছু করে একদম। 6 অ্যাপ বানানো কি সম্ভব? তাহলে দেখো আমি, দেখো দাদার এটা আমার কিন্তু স্বপ্ন। ভালো করে শুনবে সবাই, দাদার কিন্তু সুপ্ত বাসনা ইচ্ছা কিন্তু আছে, যদি হয় তো ভালো, কিন্তু আমি জিমে গিয়ে কঠোর পরিশ্রম করে কষ্ট করে আমি বানাতে পারবো না ভাই। আমার যদি কোনো একটা অবতার এসে যদি আমাকে যদি এরকম বানিয়ে দেয় কোনো ম্যাজিকের দ্বারা, জাদুর দ্বারা, একদম। তাহলে হলে হবে। যাই হোক, এটা অন্য। আর একটা কোশ্চেন আছে, ভালো একটা কোশ্চেন, সেটা হলো যে অভিনয় তো আমি করি, অনেক কিছুই করি, কিন্তু দাদা একটা কি কোনো আছে যে আমি এর পরে গিয়ে আর কোনো কিছু করব না, অন্য কোনো লাইনে যাব বা অন্য কিছু করব? মানে তোমার এই অভিনয় ছাড়া অন্য কিছু নিয়ে বাঁচার কোনো স্বপ্ন ইচ্ছা আছে? না, না, সেটা স্বপ্ন ইচ্ছা নয়, আমি আছি তো। মানে অভিনয় ছাড়া আমি, আমার বাঁচার ইচ্ছা বা যেটা নিয়ে থাকা, আমি আছি। অভিনয় যখন সুযোগ পাই, অভিনয় যখন আসে, অভিনয় যখন করতে বলে বা অন্যান্য কোনো ফাংশন করতে বলে, কোনো স্টেজে যেতে বলে, এগুলো আমার জীবনের অঙ্গ আছে। এটা ছাড়া আমার একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম বেঙ্গল স্টেজ পারফরম্যান্স গিল্ড। আমি তার সম্পাদক। আমার এখানে এই তোমার এই স্টুডিওতে উপস্থিত এই মুহূর্তে আমার যুগ্ম সম্পাদক নাগেন্দার সিং, আমার বিরাট টিম, আমার সারা পশ্চিমবাংলা 23টা জেলায় 23টা কমিটি, আমার প্রায় 7 থেকে 8 হাজার এই মুহূর্তে একদম এক্সিস্টিং মেম্বার। এই যারা শিল্পীরা রাত্রে গান বাজনা করে, তারা অনেক অসহায় শিল্পী আছেন, রাত্রিবেলায় বিপদে পড়েন, তাদের পাশে দাঁড়ানো, সেই পাশে দাঁড়ানোর জন্য একটা সংগঠন, একটা ইউনিয়ন তৈরি করা, যাতে তারা কোনো বিপদে না পড়ে, তারা যদি কখনো কোনো রকম কোনো কষ্ট পায়, সেই তাদের পাশে দাঁড়ানো। এটাই আমার আগামী দিনের লাইফ, আগামী দিনের মোটো, মানুষের সেবা করা। সেবা করে যাচ্ছি, প্রচুর হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার লোক, বয়স্ক লোক থেকে শুরু করে সিনিয়র মিউজিশিয়ান, সিঙ্গার, ডান্সার। আমি তাদের একটা কাজ করছি, একা নয়, একটা টিম নিয়ে করছি, একটা টিম হিসেবে করছি। সারা পশ্চিমবাংলায় 23টা জেলায় আমার প্রায় 8-9 হাজার মানুষের পাশে আমি অলওয়েজ দাঁড়াই। বুঝলে, দাদা কিন্তু শুধু অভিনয় করছে তা নয়, অভিনয়
করছে এমন ব্যক্তিত্বদেরও কিন্তু পাশে দাঁড়ানোর কিন্তু অঙ্গীকার করেছে দাদা, যারা কিন্তু মানুষ হিসাবে অনেকটাই ভাইটাল। দাদা তুমি প্রেম বিশ্বাস করো? প্রেম ছাড়া তো জীবনে কিছু নেই। প্রেমই তো সব। প্রেম ভালোবাসা, মান জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি জীবে প্রেম করি, আমি জীব প্রেম করি। আমি মানে অবলা জীব থেকে শুরু করে সবলা জীব সবাইকে প্রেম করি, সবাইকে ভালোবাসি। আর যেখানে সেই জীব আমার আমাকে ইয়ে করতে আসে, আমি কিন্তু চুপচাপ বাবা করিস না বলি না, আমিও কিন্তু উল্টে দিই। মানে প্রেম দ্বারা মানুষকে জয় করা যায় হ্যাঁ। এবং প্রেম দ্বারা মানুষকে মানে কাছে পাওয়া যায়, প্রেম একদম। দ্বারা মানুষের কাছে যাওয়া যায় এবং প্রেম দ্বারা কিন্তু সমস্ত কার্য সিদ্ধি করা যায়। একদম। তাই প্রেমটা কিন্তু খারাপ নয়, আমরা যে চোখে দেখি। আর একটা কোশ্চেন করব দাদা, তোমার ধরো একটা কাজের মধ্যে আছো, এটা এটা আমার জানার জন্য, কারণ আমিও সেই টাইপের। তো তুমি ধরো একটা কাজের মধ্যে আছো, খুব একটা কাজের মধ্যেই তুমি রয়েছো, কিন্তু তোমার দাদা খিদে পেয়েছে। তোমার কি খিদের জন্য কাজটা কি অফ করে দাও, না কাজটা শেষ করো তারপর গিয়ে তুমি আনন্দ করে তুমি খাও, না কাজটা মাঝখান থেকে আমি খাবো, খেয়ে এসে আবার কাজ করবো সেটা, না কাজটা শেষ করার পরে শান্তভাবে শান্তি মতো খাও, কোনটা পাও? না, সত্যি কথা বলতে এটা না কিছুটা ডিপেন্ড করে আমাদের ইন্ডাস্ট্রিতে। সেটা হচ্ছে যে ধরো একটা কাজ, সেই কাজটা শেষ করতে হয়তো রাত ৯টা বাজবে, শুরু হয়েছে সকাল ৯টায়। তাহলে মাঝখানে তো আমাকে একটা খাওয়ার ব্রেক নিতেই হবে। কাজটা তো শেষ করে খাওয়া যাবে না। আর যদি এরকম দেখা যায় যে আমার এই কাজটা আমি খেতে গিয়ে কাজটা পণ্ড হবে, তাহলে সেক্ষেত্রে কাজটা শেষ করে খাই শান্তিমতো। কিন্তু মাঝখানে একটা হুড়োহুড়ি করে খেয়ে আবার ওই কাজটাকে করা, এটা কখনোই করি না। কিন্তু একটা সিস্টেমে, যে সিস্টেমে খাওয়াটা খেতে হবে, আমি সেই সিস্টেমেই খাই। যেমন যে এমন কিছু আছে যেখানে কাজটা শেষ করেই খেতে হবে, সেখানে কাজটা শেষ করেই খাই। যেখানে কাজটা অনেকটা বাকি, সেখানে মাঝখানে খাই। যাই হোক, এক একজনের মত এক এক রকমের। দাদার মত একদম কারেক্ট মত। এবার আমার যে মত সেটা হলো, আমি চেষ্টা করি যে কাজটাকে শেষ করে তারপরে খাওয়ার। এটা সাধারণত হ্যাঁ, হওয়া উচিত। হ্যাঁ, মানে পারি, এখন পর্যন্ত পারছি দাদা, বয়স সাধারণত হয়নি। হওয়া কেন উচিত। দাদার বয়স তো আমার থেকে অনেকটাই। তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়। দাদা আরেকটা কথা বলবো, এই যে তোমার সামনে একটা জিনিস রাখা আছে, এটা হয়তো তুমি চিনবে। এটা হলো কি জানো তো? আছে, আমার হাতে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হলো হলো এমিথিস, হ্যাঁ? এটা আ শনি, শনির নেগেটিভ ভাইবকে অনেকটা ঠিক করে। শনির জন্য আমরা নীলা পড়ি। নীলার সাবস্টিটিউট হলো কিন্তু এমিথিস। সেই এমিথিস্টের ব্রেসলেট এটা। এটা এমিথিস্টেরও সাবস্টিটিউট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাও তাও বলেছো, মানে সেটাও ধরা হয়। এটা যেমন অ্যা পান্নার সাবস্টিটিউট। হ্যাঁ, তো ওটা হলো এমেথিস, মানে পাথর দিয়ে, যে এমেথিসটা দিয়ে এটা তো তৈরি করা। এবার তো এটা অনেক সময় কি হয়, মানে ধরো লোহাজনিত কোনো নেগেটিভ ভাইব, ধরো তোমার একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে, তোমার কোনো কিছুতে সমস্যা হতে পারে, লোহাটা তোমার জন্য সুইটেবল না, সেই ক্ষেত্রে কিন্তু এই এমেথিস যদি পরা হয় তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে। আমি তোমাকে এটা দিতে চাই। তার কারণটা কি, শনি দিয়ে না, শনির একটা নেগেটিভ ভাইব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার জন্য আমি দাদাকে, সুমিত দাকে এটা দিতে চাই। এটা খুব কস্টলি, এটা অনেকটাই দাম। তো এটা পরে ভালোবাসার জন্য, ভালোবেসে সুমিত দাকে আমাদের নক্ষত্রের আলো স্টুডিওতে দিতে চাই। তো এটা আমি ধারণ করাবো ডান হাতে, অনেকে বাম হাতে পরে, আমি ডান হাতে ধারণ করাবো। এটা যদি ১ মাস রাখে, শনি ফেভার দেবেই, শনির নেগেটিভ ভাইব অনেকটাই কমে যাবে। দাদা তোমার হাতে আমি দিচ্ছি, পরিয়ে। এ কোনো শোধন করতে হয় না, না? এটা শোধন করাই দাদা, এটা শোধন করা। তুমি যদি পারো বাড়িতে গিয়ে জাস্ট একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে। হ্যাঁ, আর একটা কথা বলবো, দাদাকে এটা দিলাম, এটা আলাদা পার্ট। একটা কথা বলি, আমাদের তো দাদাকে পেয়েছি যখন, শেষ না, খুব তাড়াতাড়ি আমার এই কোশ্চেনটা হবে। দাদা তুমি মাছ, মাংস, ডিম, এই ৩ টের মধ্যে কোনটা ভালোবাসো? ডিম। ডিম। এগুলির ব্যাখ্যাগুলি আমি বলবো পরে। ডিম। দাদা তুমি ফলের মধ্যে কলা, অ্যাপেল আর নাশপাতি, এটার মধ্যে কি ভালোবাসো? কলা। এটার ব্যাখ্যা পরে বলবো।
কেন ভালোবাসায় এবং এই ভালোবাসলে কেন ভালোবাসে কলা 70-80-90% কিন্তু কলাই ভালোবাসবে। দাদা আম না জাম? আম। আম। লিচু না কাঁঠাল? লিচু। লিচু। আর তেলের মধ্যে কোন তেল তুমি মাথায় দাও? আমি ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি কোনো তেল মাথায় দিই না। হুম। মানে আমি তেল ইউজ করি না মাথায় কখনো। নারকেল তেল না সর্ষের তেল? যদি কখনো ইউজ করতে হয় তাহলে নারকেল তেল। নারকেল তেল। নারকেল তেল যারা মাখে বা নারকেল তেল ভালোবাসে সেখানে কিন্তু একটা মেয়ের ভাইব, চন্দ্রের ভাইব পাই আমরা। সর্ষের তেল পুরুষের ভাইব পাই একটা। তুমি মেয়েদের কি বেশি ভালোবাসো না ছেলেদেরকে ভালোবাসো বেশি? মেয়েদের কি ভালোবাসে? নারকেল তেলটা কেন বললো? একদম মেয়েদেরকে ভালোবাসে। তার মানে তোমরা কিন্তু সেন্সটা অন্যদিকে নিও না। হ্যাঁ। মেয়ে মায়ের সমান হয়, হ্যাঁ। মেয়ে বোন হয়, মেয়ে বন্ধু হয়, মেয়ে বান্ধবী হয়, মেয়ে কিন্তু অনেক ধরনের হয়। ঠাকুমা, জেঠিমা, কাকিমা সবাইকেই ভালো লাগছে। মা, ফেভারটাও মেয়েদের থেকে বেশি আর পাই। মাদের যারা ভালোবাসে তারা কিন্তু একটু আপার লেভেলের। সুমিতদা কিন্তু মেয়েদের মানে মাকে ভালোবাসে। সুমিতদার সারা জীবন ভালো হবে। দাদা তোমাকে বলি, তোমার যখন খুব বিপদে পড়ো না, মানে বিপদ মানে কি, তুমি তো বললে যে আমি খুব প্রবলেম। বিপদে পড়লে, সমস্যায় পড়লে আমি হাসি বা আমি এটাকে করি না, কিন্তু যখন খুব কষ্টের মধ্যে পড়ো তখন তুমি কার নাম করো? মানে কি ভাবো, তুমি কি নাম করো? আমি অ্যাজ সাচ ওইভাবে কিছু ভাবি না। আমি আমার কর্মকে ভাবি। মানে আমার কর্মটা কি করা উচিত এবং এই কোন কর্ম করলেই বিপদ থেকে বেরোবো। বউকে কোনোদিনও হাক করে বেরিয়েছো কোনো কাজে? হ্যাঁ, প্রথম দিকে সবসময় মানে মানে বিয়ের পর বহু বছরই মানে বেরোনোর আগে একবার জড়িয়ে ধরে তারপর বেরিয়েছি। সবাইকে বলে দিই, এটা শুনতে হয়তো অন্যরকম লাগবে, কিন্তু ভালো করে যারা বিবাহিত বউকে হাক করে জড়িয়ে ধরে অন্তত 1 মিনিট থাকার পরে যে কোনো কাজে যাবে, সাফল্য পাবে। আমি জয়দেব শাস্ত্রী তোমায় কথা দিলাম, বউকে ভালোবেসে যদি কোনো কাজে যাও সেই কাজ তোমার সাকসেস হবেই হবে। আমি 1 জানুয়ারিতে জয়দেবের 51 কালীবাড়িতে এসেছিলাম। একটা অদ্ভুত ভাইব, অদ্ভুত সুন্দর আমি ভাইব পেয়েছি। ভীষণ ভালো লেগেছে। তো আমি ধন্যবাদ জানাবো। ও এইটা যেন আমি যে ভাইবটা পেয়েছি, এই ভাইবটা যেন ও সবার মধ্যে ছড়িয়ে দেয়। সবাই যেন এই ভাইবটা পায়। আর এই 51 কালীবাড়ি যেন পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, জগৎ বিখ্যাত হয়। আমি এটা আমার আত্মা থেকে চাইবো। অসাধারণ, জয়দেবকে অনেক ধন্যবাদ। অপূর্ব জিনিস, আজকে এসেও খুব ভালো লাগলো। জয়দেবের সঙ্গে আবার আগামী দিনে দেখা হবে এই আশা রাখবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকেই। তোমাদের কাছে আমি আসতে পেরে, কারণ তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো আমাকে। আর আমাদের সাথে দাদা আছে, দাদা ছিল, দাদা থাকবে। 51 কালীবাড়িতে দাদা 1 জানুয়ারিতে এসছে এবং আবারও আসবে, তোমরাও আসবে। যাই হোক, একটা কথা বলবো যে 51 মায়ের দর্শন করলে, এই 51 মায়ের দর্শন করে যদি তুমি কিছু মানত করো বা তুমি যদি এই 51 কালী বাড়ি থেকে কিছু একটা নিয়ে যাও, আমি মনে করি তোমার জীবন সাফল্য হবে। কারণ এই 51 কালীবাড়ি থেকে প্রতিদিন কিছু না কিছু দেওয়া হয়, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা করি কিচ্ছু লাগে না। সম্পূর্ণ বিনামূল্যে এই 51 কালীবাড়ি থেকে প্রতিদিন কিছু না কিছু দেওয়া হয় সমস্যার সমাধানের জন্য। তোমরা যারা আসতে চাইছো তারা ফোন নয়, কোনো কিছু নয়, মন্দিরে আসবে, দর্শন করবে, কিছু একটা নিয়ে যাবে, সাফল্য পাবে, কথা দিলাম। নমস্কার। আজকে ফলহারিণী তিথিতে এই ভক্তের সমাগম ঘটেছে। আসুন আলাপ করে নিন। আপনার নামটা বলুন। আমার নাম রামচন্দ্র রায়, কৃষ্ণনগর বরান্দুলিয়া বাড়ি। তা আমি এই স্যারের কাছে 2-3 বার এসেছি, এসে আমি অনেক উপকার পেয়েছি। এখানে এসে খুব ভালো লাগে। এখানে আসলে মনের বাসনা, অনেক কামনা বাসনা পূর্ণ হয়। এখানে এসে মানে অনেক আয় উন্নতির পথ দেখা যায় এখানে আসলে। তাই স্যারের কাছে আমি এসেছি।